যত সব ঢং! বিয়ের 10 বছরেও একটা বাচ্চা দিতে পারল না, তাকে নিয়ে আবার প্রতি বছর ন্যাকামি করে বিবাহবার্ষিকী পালন করা। যে নিজেই একটা জন্ম দিতে পারে না, তার আবার ঘটা করে জন্মদিন পালন করতে বাইরে রেস্টুরেন্টে খাওয়ার আয়োজন করেছে। সেই মেয়েও গলার কাঁটা হয়ে আমার ছেলের গলায় বিঁধে আছে। লাজ লজ্জা থাকলে নিজে থেকেই নেমে যেত ঘাট থেকে। প্রতিমা দেবী রান্নাঘরে সম্ভবত জলখাবারের রুটি বানাতে বানাতেই এই কথাগুলো বলছিলেন। তার কারণ নিজের রাগটা যথাসম্ভব বেলুন, চাকি আর খুন্তির ওপর দিয়ে মেটাচ্ছিলেন। তার বলা প্রতিটা কথার সাথে সেই আওয়াজগুলো খুব তীক্ষ্ণভাবে রিয়া আর প্রিয়ব্রতর কানে আসছিল। আজও রিয়ার দিনটা চোখের জলেই শুরু হলো। সাজ অপূর্ণ রেখেই শাড়িটা খুলে ফেলতে গিয়ে প্রিয়ব্রতর কাছে বাধা পেল। আমাদের বেরোতে হবে রিয়া, টেবিল বুক করা আছে। অতিথিরাও ঘণ্টাখানেকের মধ্যে আসতে শুরু করে দেবেন। আর জানোই তো, মা পুরনো আমলের মানুষ, ওই সংস্কার আঁকড়ে থাকেন বলে দেখো না রান্নার লোক অবধি রাখতে চান না। তোমাকে তো বহুবার বলেছি, আমি কি মনে করি সেটা খালি গ্রাহ্য করবে, আর তুমি কি মনে করো সেটা আমি গ্রাহ্য করব। বাকি কে কি বলল কেন কানে নিচ্ছ? সব কথা কানে না নিয়ে যে পারি না প্রিয়, চেষ্টা করি, কিন্তু কথাগুলো যে বুকে এসে লাগে। আর সত্যিই তো অপরাধী আমি। বংশধর না দিতে পারলে কেই বা ভালো চোখে দেখে? দেখো না, কোনো শুভ কাজে আমাকে কেউ ডাকে না। বাঁজা বলে লোকে আড়ালে। ওই তো গত বছর তোমার মামাতো বোনের বিয়েতে গিয়ে দেখলে না কি অপমানটাই না হলাম। বিয়ের কোনো কাজে আমাকে হাত লাগাতে দিল না, এমনকি হলুদ খেলার সময়ও মানা করে দিল তোমার মা, আমি যেন ওর গায়ে হলুদ না ছোঁয়াই। কথাগুলো বলতে বলতে অঝরে কেঁদে যাচ্ছে রিয়া। প্রিয়ব্রত ওকে বাচ্চা মেয়ের মতো আদর করে ভুলিয়ে অবশেষে বাইরে লাঞ্চ করতে নিয়ে যেতে পারল। সারাটা দিন রিয়াকে আনন্দের মধ্যে কাটানোর সুযোগ করে দিল প্রিয়ব্রত। রিয়া আর প্রিয়ব্রতর খুব কাছের কিছু বন্ধুদের নিমন্ত্রণ করেছিল প্রিয়ব্রত। অন্যান্যবার ওরা বাইরে বেড়াতে চলে যায় অফিসের ছুটি নিয়ে। এবার অফিসে প্রমোশনের ব্যাপারে ছুটিটা নিতে পারেনি, তাই এই আয়োজন। সারাটা দিন রিয়া সবার মাঝে বেশ চনমনে ছিল। বাড়িতে ইচ্ছে করেই ওরা রাতে ফিরল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডুপ্লিকেট চাবির সাহায্যে ওরা বাড়ির ভেতরে ঢুকে সোজা নিজেদের শোয়ার ঘরে চলে গেল। 4 জনের সংসারে সকালবেলা যে যার মতো চা খান। চা বানিয়ে নিয়ে এলো রিয়া প্রতিদিনের মতো। কাপগুলো প্লেটের ওপর রেখে পাশে পাশে বিস্কুট দিয়ে সবার মুখের সামনে একটা করে রাখছে। প্রতিমা দেবীও বেজার মুখে টেবিলে এসে বসলেন। এমন সময় ল্যান্ড ফোনটা বেজে উঠল। কেউ ফোন ধরতে তৎপর না দেখে প্রতিমা দেবী গজগজ করতে করতে ফোনটা ধরে ও পাশের কথা শুনে বেশ উৎফুল্ল হয়ে, তবে বলেছিলুম না ওই বাঁজা বউটাকে তাড়িয়ে ছেলের আবার বিয়ে দাও, ঠিক ছেলেপুলে হবে। মিলল তো কথাখানা। দেখো বছর ঘুরতে না ঘুরতেই কেমন ছেলে বিয়ালো। সম্ভবত ওপাশ থেকে যিনি ফোন করেছেন তিনি জানতে চাইলেন রিয়ার ছেলেপুলের খবর। তার উত্তরে একরাশ তিক্ততা উগরে বলতে লাগলেন প্রতিমা দেবী, আমার ছেলে তো আর বাধ্য না বৌদি তোমার ছেলের মতো। ও যে প্রেম করে বিয়ে করেছে, তার এই বাঁজা বউ নিয়েই কাটাতে ভালো লাগে। বংশের কি হবে তা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। রাখছি বলে ধড়াম করে ফোনের রিসিভারটা রেখে আবার শুরু করলেন নিজের বিষ ওগরানো। বরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখো বলেছিলাম যা বৌদি অক্ষরে অক্ষরে পালন করে আজ সুফল পেল। আর এই যে তোমার গুণধর পুত্র, এই বউকে ছেড়ে যে অন্য বিয়ে করবে তাও করে না। এই আমি বলে দিলুম, আমার কথা মতো যদি এবার তোমার ছেলে কাজ না করে আমি কিন্তু আত্মহত্যা করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেল মা? বউকে ছাড়বো মানে? বিয়ে কি ছেলে খেলা? বললেই ধরা ছাড়া যায়? দেখ ব্রত,
অত শত জানি না, বিয়ে তোকে করতেই হবে। একে ডিভোর্সের ব্যবস্থা কর। দেখ ব্রত, আমি এতদিন তোমাদের মাঝে কথা বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি। বিয়ের 10টা বছর কেটে গেল, বৌমার কোল ভরবে বলেও আশা করি না। তোর কথা মতো 10টা বছর অপেক্ষা করে এসেছি। তুই এত ডাক্তার দেখিয়েও তো কোনো ফল হলো না। প্রতিবার বলিস ঠিক হবে, ডাক্তার আশা দিয়েছেন। তা তোমার আশাবাদী কোন ডাক্তারের তো কোনো নমুনায় ফলল না। আমাদের বংশধর না এলে এখানেই যে আমাদের জেনারেশন শেষ, সেটা কি বুঝতে পারছো? তোমার মায়ের সাথে আমিও একমত, আবার বিয়ে তোমাকে করতেই হবে। তোমার বউয়ের কোনো দোষ নেই তো বাচ্চা কেন হচ্ছে না? ওসব কথা আমাদের শিখিও না। চুলগুলো এমনি এমনি সাদা হয়নি। তুমি বৌমাকে ডিভোর্সের ব্যবস্থা করো, আমরা মেয়ে দেখছি। রিয়া কথাগুলো শুনে প্রিয়ব্রতকে বলল তারও ডিভোর্স দিতে কোনো আপত্তি নেই। সেও চায় নতুন বিয়ে করে সন্তানের বাবা হোক। সন্তান ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না। কথাগুলো বলে দৌড়ে রিয়া নিজের ঘরে ঢুকে গেল। প্রিয়ব্রত চুপ, কোনো প্রতিবাদে নিজেকে জড়ালো না। রিয়াকেও আজ সান্ত্বনা দিল না, চুপচাপ অফিসে চলে গেল। সন্ধে 7টার মধ্যে রোজ অফিস থেকে বাড়ি ফিরে যায় প্রিয়ব্রত। আজ সন্ধে গড়িয়ে রাত 9টা বাজে, তখনও প্রিয়ব্রত বাড়ি ফেরেনি। রিয়া এর মধ্যে বেশ কবার ফোন করে ফেলেছে, রিং হয়ে কেটে গেছে। টেনশনের পাহাড় রিয়ার মাথায়, বাজে আশঙ্কাও কাজ করছে। রাগের মাথায় কিছু করে ফেলল না তো? প্রতিমা দেবী ও নিশীথবাবু বেশ চিন্তিত। অবশেষে 10টা নাগাদ বাড়ি ফিরল প্রিয়ব্রত। আসতে দেরি হলো কেন সবাই মিলে যখন প্রশ্ন করতে লাগলো, প্রিয়ব্রত খুব শান্তভাবে সবাইকে, আসছি, সবাই একটু বসে আমার দেখানো জিনিসটা পড়ো। তারপর আমার কিছু প্রস্তাব আছে, সেটা রিয়া আর তোমাদের রাখতে হবে। কথাগুলো বলেই অফিসের ব্যাগটা হাতে করে খুব দ্রুত গতিতে নিজের ঘরে চলে গিয়ে কিছুক্ষণ পর আবার প্রিয়ব্রত ফিরে এলো হাতে একটা ফাইল নিয়ে। ফাইলটা ওর বাবার হাতে দিয়ে পড়তে বলল। পড়তে পড়তে নিশীথবাবু প্রিয়ব্রতর দিকে একবার তাকালো, তারপর পেপারটা ফিরিয়ে দিলেন প্রিয়ব্রতর হাতে। এরপর পেপারটা রিয়ার কাছে দিল পড়তে প্রিয়ব্রত। রিয়া পড়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পেপারটা ফিরিয়ে দিল। পেপারটা নিয়ে এবার প্রতিমা দেবীকে দিয়ে বলল, হো, তুমি তো আবার ইংরেজি পড়তে পারো না, আমি শোনাচ্ছি এতে কি লেখা আছে। এতে লেখা আছে আমাদের যে বাচ্চা আসে না, তার জন্যে সম্পূর্ণ দায়ী আমি। আমার শরীরেই পুরুষত্বের অভাব। রিয়া সম্পূর্ণ সুস্থ। কথাটা প্রতিমা দেবী শুনে কি মন্তব্য করবেন ভেবে না পেয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, এটা তো শরীরের ব্যাপার, হতেই পারে। এর জন্য এত ঘটা করে লোক জানানোর দরকার নেই। কাউকে বলবি না এসব। বাচ্চা হচ্ছে না কেন কোনো সঠিক জবাব দিবি না। কিন্তু মা, আমার তো কথা শেষ হয়নি। তুমি প্রতিদিন বলতে রিয়ার দোষ, ওকে ছেড়ে বিয়ে করতে, কারণ বাচ্চা না হলে সমাজে মুখ দেখানো যায় না। তাও রিয়া মুখ দেখায় কি করে ভেবেই পাও না তুমি। আমায় বিয়ে করতেই হবে, কারণ বাচ্চার জন্যে। এবার শরীরের প্রবলেম যখন আমার জেনেই গেছো, এবার আমি রিয়াকে ডিভোর্স দিয়ে ওর অন্যত্র বিয়ে দিতে চাই। আমি এতদিন চেপেছিলাম কারণ আমি ভাবতাম ওষুধে সেরে যাবে। না, 7 বছরেও কিচ্ছু হলো না ঠিক। আজও ফাইনাল রিপোর্ট এলো। এবার আমি চাই রিয়ার অন্যত্র বিয়ে দিতে। কথাগুলো শুনে প্রতিমা দেবী ছেলেকে এক ধমক দিয়ে বললেন, তুই থাম, মেয়ে মানুষের আবার দ্বিতীয় বিয়ে? হাসালি বাবু, স্বামীর বিপদে স্ত্রী অন্যত্র বিয়ে করে নেবে? কেন পারবে না মা? আমাকে যে প্রতিদিন বলে যেতে আর একটা বিয়ে করতে, তখন মনে হয়নি স্ত্রীর বিপদে স্বামীকে হাত ধরে থাকতে হয়? দেখ বাবু, বংশ রক্ষার তাগিদে বলেছিলাম, না তো বৌমাকে কি কম ভালোবাসি যে চলে যেতে বলবো? কথাগুলো বলতে কি আর আমার কষ্ট হতো না? আঁচলে চোখ মোছার ভান করতে করতে প্রতিমা দেবী ওখান থেকে উঠে গেলেন।
প্রতিমা দেবী উঠে যেতেই প্রিয়ব্রত রিয়াকে বলল, তো রিয়া, তুমি বলো, কবে আমাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করবে? পাত্র আমি দেখে দেব। কি সব বলছো? তোমাকে ছেড়ে আমি অন্য পুরুষের কথা ভাবতেই পারি না। সারা জীবন পুরুষত্বহীন লোকের সাথে কাটাতে পারবে? কেন পারবো না? আগে আমি তোমাকে ভালোবাসি, তারপর বাচ্চা। বাচ্চা না হলেও বাঁচতে পারবো, তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। কথাগুলো শেষ করে রিয়া হাউ হাউ করে কেঁদে প্রিয়ব্রতকে জড়িয়ে ধরল। এরপর থেকে রিয়াকে প্রতিমা দেবী কোনো দিন কটূক্তি করেননি, বরঞ্চ এক প্রকার মাথায় করেই রাখতেন, ছেলে অক্ষম জেনেও তার সংসার ভেঙে চলে না যাওয়ার জন্যে। নিজের ভুলও বুঝতে পেরেছিলেন। মেয়েটাকে খামোকা এত বছর ধরে মুখ ঝামটা দিয়ে গেছেন বলে মুখে প্রকাশ না করলেও অনুশোচনাও হয়তো হয়েছিল মনে মনে, যার জন্যে রিয়ার প্রতি ব্যবহারটা পুরোটাই পাল্টে গেছিল। প্রিয়ব্রতর কথা মতো বাড়ির সকলের সম্মতিতে রিয়া আর প্রিয়ব্রত একটা সদ্যজাত মেয়ে অনাথ আশ্রম থেকে আইনি পদ্ধতি মিটিয়ে দত্তক নিল। দীর্ঘ 25 বছর অতিক্রান্ত। সুইটি রিয়া আর প্রিয়ব্রতর একমাত্র মেয়ে, সেজেছে বিয়ের সাজে। প্রতিমা দেবী ও নিশীথবাবু কয়েক বছর হলো দুজনেই মারা গেছেন। সব দিকে রিয়াকে নজর রাখতে হচ্ছে। প্রিয়ব্রত নিচে বিয়ের কাজে ব্যস্ত থাকায় ক্যাটারারের ছেলেটাকে পেমেন্ট মেটাতে নিজের আলমারির চাবিটা রিয়াকে দিয়ে বললেন লকার থেকে টাকা বের করে দিতে। প্রায় 26 বছর ধরে প্রিয়ব্রত নিজের আলমারি কাউকে ধরতে দেয় না। এর কারণ রিয়া কোনোদিন জানতে চায়নি। সকলের প্রাইভেট জায়গা লাগে বলেই রিয়া ধরে নিয়েছে। রিয়ার আলমারিতেও প্রিয়ব্রত কোনোদিন হাত দেয় না। রিয়াও বরের কথা মতো লকারটা খুলে টাকার ব্যাগ বের করতে গিয়ে দুটো ফাইল পেল। একটা ফাইল চেনা, যেখানে ওর আর প্রিয়ব্রতর সেই রিপোর্টগুলো। মোট 5 জন ডাক্তারের রিপোর্ট আছে। সবকটাতেই লেখা রিয়ার মা হতে সমস্যা নেই। একখানা প্রিয়ব্রতর রিপোর্ট, সেখানে লেখা ওর সমস্যার কারণেই রিয়া মা হতে পারছে না। এই সবকটা রিপোর্টের কথাই রিয়ার জানা, কিন্তু আর একটা ফাইলে কি আছে? কৌতূহলবশত রিয়া ফাইলটা খুলেই দেখল ওর নামের প্রতিটা রিপোর্টে লেখা রিয়ার মা হওয়াতে সমস্যা। লাস্ট যে ডাক্তার দেখিয়েছিল তার রিপোর্টে লেখা রিয়া কোনো দিনও মা হতে পারবে না। আর একটা রিপোর্ট প্রিয়ব্রতর, যেখানে পরিষ্কার লেখা প্রিয়ব্রতর কোনো সমস্যা নেই পিতৃত্বে। রিয়া আজ বুঝতে পারছে সেদিন প্রিয়ব্রত সব মিথ্যে বলেছিল রিয়াকে হারানোর ভয়ে। নিজের নামে অক্ষমতার দাগ লাগিয়ে নিয়েছিল। আসলে প্রিয়ব্রত সম্পূর্ণ পিতৃত্বে সক্ষম ছিল। রিয়া ঘণ্টাখানে কেটে গেলেও নিচে নামছে না দেখে প্রিয়ব্রত বিয়ের মাঙ্গলিক কাজকর্ম সেরে ওপরে এসে দেখছে খাটে বসে রিয়া কাঁদছে, পাশে ফাইল দুটো। প্রিয়ব্রতর বুঝতে বাকি রইল না রিয়া সত্যিটা জেনে গেছে। রিয়ার কাঁধে হাত রেখে প্রিয়ব্রত বলল, গায়ে হলুদ এসে পড়বে, মেয়েকে হলুদ মাখাবে না? কেন সেদিন নিজের ঘাড়ে পুরুষত্বহীনতার তগমা এঁটেছিলে বলো? মিথ্যের আশ্রয় নিয়েছিলে কেন প্রিয়? ধুর, এই বউকে ছেড়ে আবার পাগলে বিয়ে করে? মা পুরনো খেয়ালের মানুষ ছিলেন। আমার ফল্ট না বললে সুইটিকে কোথায় পেতাম? এই মেয়ে কি কম সুন্দর আমাদের? রক্তের হলেই যে ভালো হবে তার কি মানে? আর যে মিথ্যে বললে আমারও আমার রিয়ার ভালো হবে, তা সত্যের চেয়েও খাঁটি। এই মিথ্যেতে পাপ নেই। সেই আগের মতো রিয়াকে আবার আগলে রাখার মতো বুকে জড়িয়ে নিল প্রিয়ব্রত। উলুধ্বনি জানান দিল গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। রিয়া চোখ মুছে নিজেও উলুধ্বনি দিতে দিতে একতলায় নেমে গেল। ওদিকে প্রিয়ব্রত ফাইলগুলো সযত্নে ভেতরে ঢুকিয়ে রাখল। না, এবার আর লকারে রাখল না, এমনি রেখে দিল। আজ থেকে আর ফাইলগুলো লুকানোর দরকার থাকল না প্রিয়ব্রত রিয়ার থেকে।